সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংকে নিবেদিত এই সময়ে। আপনাদের সাথে আছি আমি মীর তৌফিক হোসেন। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে যুদ্ধের ডামাডোল। গত 3 দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 600-এরও অধিক। জ্বালানি তেলের অনিশ্চয়তা তৈরি রয়েছে সরবরাহের অনিশ্চয়তা। যুদ্ধের এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আজকে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, পিএইচডি গবেষক, তেহরান মেডিকেল ইউনিভার্সিটি। ডাক্তার সাজু, আপনাকে আমন্ত্রণ এনটিভির স্টুডিওতে। ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। যে আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আপনি ডাক্তার হেদায়েতুল্লাহ দীর্ঘ 7 বছর তেহরানে আছেন। গত বছর যে 12 দিনের যুদ্ধ হয়েছিল সেই সময় তেহরানে অবস্থান করেছিলেন আমরা জানতে পেরেছি, এবং কিছুদিন আগে সরকার বিরোধী আন্দোলনও নিজে দেখেছেন। এখন ব্যক্তিগত কাজে দেশে এসেছেন, যেহেতু তেহরানে আপনার অনেকেই পরিচিত আছেন। এই যুদ্ধের যে গত 12 দিনের যুদ্ধ থেকে এখন পর্যন্ত যে যুদ্ধ 3 দিন গেল, পুরো প্রক্রিয়াটা কিভাবে দেখছেন? আপনি তো তেহরানে ছিলেন। আসলে আমি যদি শুরু করতে চাই, আমার কথা অনেক কথা আছে, তবে আমি একদম 47 বছর আগের চলে যেতে চাই, যে যখন এই ইরানের বিপ্লবটা হলো, বিপ্লব হওয়ার পরে 47 বছর আগে যে বিপ্লবটা হলো, তখন যে আমেরিকাকে ওখান থেকে মানে ইরানের প্রতিরোধের মুখে আমেরিকার যে অ্যাম্বাসি সহ সবাইকে চলে আসতে হয়েছে, এবং অ্যাম্বাসির লোকজনদেরকে যে তারা আটক করে রেখেছিল, সেই প্রতিশোধ নেওয়াই হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমেরিকার মূল উদ্দেশ্য। সেই প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে ইসরায়েলের সাথে যোগসাজশে গত 47 বছর যাবতই ইরানে বিভিন্ন কায়দায়, বিভিন্ন প্রক্রিয়ায় ইরানের এই সরকারকে তার ক্ষমতাচ্যুত করবার জন্য বিভিন্ন নানাবিধ প্রক্রিয়া চলমান রয়েছে। এরই একটি ধারাবাহিকতা গত বছর 12 দিনের যুদ্ধ। এই 12 দিনের যুদ্ধে আমি যেটা দেখেছি, যখন যুদ্ধের প্রথম আক্রমণটা হয়ে গেল, যেই আক্রমণটা হবার আগে আলোচনার কথা চলছিল যে আলোচনা হবে, কিন্তু এবারও যেমন হচ্ছিল, এবারও যেমন আলোচনা চলমান ছিল, এমত অবস্থায় আসমকা একদম স্পেসিফিক কিছু জায়গায় আক্রমণ করা হয়েছে, এবং স্পেসিফিক ইরানের লিডারদেরকে বা আপনার আইন প্রয়োগকারী সংস্থা, আই মিন যে কি বলে আর্মির চিফ ছিলেন, জেনারেল, যাদেরকে মানে হতাহত করলে তারা মনে করতেছে যে ইরানকে দুর্বল করা যাবে, তাদেরকে স্পেসিফিকভাবে তাদেরকে যে আক্রমণ করা হয়েছিল, এটা অবশ্যই তথ্যপত্রের ভিত্তিতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, এবং ইরানে ব্যাপকভাবে সিআইএ এবং আপনার মোসাদের কর্মতৎপরতা রয়েছে, তাদের কাছ থেকে তথ্য নিয়ে স্পেসিফিকভাবে আক্রমণ করা হয়েছিল। সেই আক্রমণ যেদিন হলো, সেদিন থেকে সেই দিনের শব্দ শোনার পর থেকে আমি ইরানের জনগণের মধ্যে যেটা দেখতে পেয়েছি, যে তারা একদম কোনো প্রকার ভয় নেই, ভীতি নেই। তারা যেটা করতেছিল, যে ধরেন 7 দিনের জন্য রুটি সংগ্রহ করতেছিল, বা 10 দিনের জন্য রুটির শুধুমাত্র আমি একমাত্র ভিড় দেখেছি যে রুটি, ওখানে রুটির ফ্যাক্টরি আছে, প্রতিদিন মানে লাইভ রুটি তৈরি হয়, সেটা অনেকে 5-7 দিন 10 দিনের জন্য কিনে নেয়। দেখা যাচ্ছিলো কেউ 1 মাসের জন্য রুটি কিনে নিচ্ছে। সেই সঙ্গে আমিও নিজেও রুটি সংগ্রহ করেছি, যে যাতে খাবার মজুত করা। তাছাড়া যেটা দেখেছি, যে আপনার বাংলাদেশে যেমন বিশ্বকাপ ফুটবল খেলার সময় যেই মানে একটা টেলিভিশন দেখার যে একটা প্রক্রিয়া থাকে সাধারণ জনগণের মধ্যে, যে বড় বড় পর্দা করে বা টেলিভিশনের সামনে বসে থাকার, সেই অবস্থানটা আমি 12 দিনের যুদ্ধে দেখেছি, যে ইরান কতটুকু ইসরায়েলে আক্রমণ করতে পারতেছে, যখনই মিসাইল পড়তেছে, এবং ইরানি জনগণদের মধ্যে হই হুল্লোড় করে উঠতে দেখেছি। এবং আমি সাধারণ জনগণের সাথে কথা বলে দেখেছি, তাদের মধ্যে কোনো প্রকার ভয় ভীতি বা এ ব্যাপারে কোনো সাম্রাজ্যবাদের বিপক্ষে, এবং তাদের মধ্যে কোনো উদ্বেগ আমি দেখতে পাইনি। আরও আশ্চর্য ব্যাপার হলো যে ওই 12 দিনে আমি নিয়মিত অফিস করেছি, হসপিটালে গিয়েছি, এবং আমি ওখানে, যেমন এখানে উবার আছে,
আপনি ওই 12 দিনের যদিও আপনারা দেখেছেন যে ইন্টারনেট নাই, কিন্তু উবারের মতো ইরানের আছে স্ন্যাপ। এই স্ন্যাপে যদি আপনি কল দিতে চান, দেখছেন যে স্ন্যাপে ইন্টারনেট আছে। আপনি যদি তাহলে ব্যাংকে বলতে চাচ্ছেন সে 12 দিনে যদি ব্যাংকিং সিস্টেম বলি, ডেইলি লাইফের যে অ্যাক্টিভিটিস গুলো থাকে সব কি নরমাল ছিল? সব নর্মাল ছিল, সব নর্মাল ছিল। শুধু স্পেসিফিক যে জায়গাগুলোতে হামলা হচ্ছিল এবং জনগণের টেলিভিশন দেখার মাত্রাটা একটু বাড়ছিল, আমার কাছে যেটা মনে হয়েছে। পার্থক্য শুধু এতটুকু মনে হয়েছে যে হ্যাঁ ইরান কতটুকু সক্ষমতা দেখাতে পারছে। এবং এই যখন 11তম দিনে দেখলাম মানুষের মধ্যে একদম উচ্ছ্বাস যে তারা ইরানের এই ইরান একমাত্র দেশ যেটা ইসরায়েলকে এই গাজার শেপ দিতে পারছে। এই আনন্দ উচ্ছ্বাসটা তাদের মধ্যে দেখতে পেয়েছি। কিন্তু গত কিছুদিন আগেও, মাস কয়েক আগেও কিন্তু সরকার বিরোধী আন্দোলন নিয়ে বেশ উত্তাল ছিল তেহরানের রাজপথ। আপনি তো সে সময় তেহরানে ছিলেন। গত বছর যুদ্ধের পরে আবার এই সরকার বিরোধী আন্দোলন, সেই সময় কি অবস্থা দেখেছিলেন, যার ফলশ্রুতিতে এই যুদ্ধের এই আন্দোলনটা কেন হয়েছিল, শুরুটা কেন হয়েছিল সেটা যদি বলি আপনি বুঝতে পারবেন। দেখেন, দীর্ঘদিন যাবৎ আমি বলছিলাম যে 47 বছর যাবতই নানা প্রক্রিয়া চলছে যে ইরানের বিরুদ্ধে। তারই একটা অংশ হচ্ছে যে স্যাংশন। এই স্যাংশনের কারণে ইরানের মূল্যস্ফীতি বা ডলারের রেট, আপনি শুনলে আশ্চর্য হবেন যে এখন আমি যেদিন এসেছি, এই তো কয়েকদিন আগে আসলাম, যেদিন এসেছি তার সেদিন যে রেটটা ছিল তার 15 দিন পরে দেখলাম যে রেটটা 5 মিলিয়ন পর্যন্ত বেড়ে গেছে। তার মানে কি, আপনি এখন বাংলাদেশি টাকায় 1 টাকা সমান ইরানের কমপক্ষে 18 লক্ষ তোমান। 1 টাকা, বাংলা 1 টাকা সমান 18 লক্ষ তোমান। এরকম যে এই যে দরপতন, ডলারের দাম বৃদ্ধি ওখানে, এটা হবার কারণে ব্যবসায়ী যারা আছে তারা ধরেন বিদেশ থেকে তো এক্সপোর্ট করতে হয় কিছু যে পণ্যগুলো দরকার মানুষের, যেমন ইরানে পর্যাপ্ত চাউল পাওয়া যায় না, কারণ ওদের ওখানে পর্যাপ্ত ধান চাষ হয় না। ওখানকার ইরানি যে চাউলগুলো আছে, যে চাউলগুলোর দাম হচ্ছে বাংলাদেশি টাকার কমপক্ষে 300 থেকে 500-700 টাকা কেজি, যার কারণে বিদেশ থেকে চাউল যায়, ইন্ডিয়া থেকে চাউল যায়। এটা একটা উদাহরণ। এবং কিছু ভোজ্য তেল, এগুলো তো এক্সপোর্ট করতে হয়। এই সহ আরও যেই সকল বিষয়গুলোকে ব্যবসায়ীরা বিদেশ থেকে আমদানি করে, তাদের জন্য ইরানের ডলারের রেট ছিল 3টা। একটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য, একটা হচ্ছে ব্যাংকের জন্য, একটা হচ্ছে সাধারণদের জন্য, বা যেটা আমরা ওই মানি এক্সচেঞ্জ সেন্টার বলি, মানি এক্সচেঞ্জ সেন্টারের জন্য। তো 3টা রেটের মধ্যে ব্যাপক পার্থক্য ছিল। ব্যবসায়ীদের জন্য ছিল কমপক্ষে আগামী 10 বছর আগের যে রেটটা ইরানে ছিল, এই যে সেই রেটটা ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ীদেরকে দেওয়া হতো। আর আপনার ব্যাংকে তো একটা কম রেট আছেই, এবং বর্তমান সমসাময়িক প্রতিদিনের যে রেটটা, সেটা আপনি মানি এক্সচেঞ্জ সেন্টারে গিয়ে পাবেন। তো এই যে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে ব্যবসায়ীদেরকে যে ডলারের কম দাম দেওয়া হতো, কম দামে ডলার দেওয়া হতো, এর মূল উদ্দেশ্য ছিল যে ব্যবসায়ীরা যে কম দামে জিনিস কিনে নিয়ে আসবে, কারণ ডলারের দামটা কম, আর সাধারণ জনগণ সেই ডলারে কম দামে কেনা জিনিসের কম মূল্যে জিনিস কিনতে পারে, তারা উপকারভোগী হবে। কিন্তু দেখা গিয়েছে গত 5 বছরে কোনোভাবেই, বা 7 বছরে কোনোভাবেই এই দাম কমেনি, পণ্যের দাম কমেনি। কারণ কি, এই ব্যবসায়ীরা ডলারগুলো নিয়ে সরকার কি সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি ব্যবসায়ীদেরকে, কারণ ডলার কম দামে নিয়েছে, তারা নিজেদের কাজে ব্যবহার করেছে, ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে, পণ্য আমদানি করে দাম ঠিকই গ্র্যাজুয়ালি বাড়াইছে, প্রতিনিয়ত দাম বাড়িয়েছে, যেটা যাতে করে জনগণের নাভিশ্বাস উঠে গিয়েছে এই দাম বাড়ার কারণে। হ্যাঁ, এই কারণে এই আন্দোলনটা শুরু হয় মূলত ব্যবসায়ীদের মাধ্যমে। কিভাবে? সরকার যখন ঘোষণা করে যে আমরা এই ডলারের দাম এরকম 2-3 ভাগ আর করব না, আমরা সরাসরি জনগণকে সহায়তা দেব, জনগণকে নিত্য পণ্যের স্বল্প মূল্যে দেব, অথবা সরাসরি নগদ টাকা দেব। যেমন গত আন্দোলনের সময় দেখেছি যে সরাসরি প্রত্যেকটা ফ্যামিলিতে যদি 5 জন থাকে 5 মিলিয়ন তোমান, 10 জন থাকলে 10 মিলিয়ন তোমান ইনস্ট্যান্ট দেওয়া হয়েছে। তারপরে হলো নিত্য প্রয়োজনীয় যে ফ্যামিলি উপাদানগুলো আছে সেগুলো কেনবার জন্য একটা
অ্যামাউন্ট দেওয়া হয়েছে এটা কি আন্দোলনের পরবর্তী না আন্দোলনের সময় এবং জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে গ্রাজুয়ালি এই অনুদানের পরিমাণটা সাধারণ জনগণের জন্য বাড়বে, কিন্তু আমরা কোনোভাবে আর ব্যবসায়ীদের জন্য তাদের জন্য ডলার দেব না। আর ব্যবসায়ীরা আন্দোলন করতেছিল এই জন্য যে কম মূল্যে আর ডলার পাচ্ছে না, এটা তারা আন্দোলনটা শুরু করেছিল এইভাবে। ব্যবসায়ীদের সাথে ইরান সরকার যেভাবে সমঝোতা করবার চেষ্টা করেছে যে ঠিক আছে তোমরা বেশি দামে কিনবা, বেশি দামে বিক্রি করো, সমস্যা নেই, আমরা জনগণকে ভর্তুকি দেবো, আমরা তোমাদেরকে দেবো না। তারপরে যখন ব্যবসায়ী এবং জনগণ দেখতে পারলো এই আন্দোলন করতে এসে যে এখানে একদম কাউকে যদি একটা শিশুকেও মারা হচ্ছে, মাথায় গুলি করা হচ্ছে, আর এটা মানে সরকার বিরোধীরা গোপনে গুলি করতেছে এবং স্নাইপার দিয়ে মারতেছে অসংখ্য মানুষকে, পুলিশকে, তখন তারা কিন্তু আন্দোলন থেকে সরে আসে। তারপর সরকার তার মতো করে নিয়ন্ত্রণ করে। ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, যে বিষয়ে কথা বলছিলাম ইরানের যুদ্ধ প্রসঙ্গে, গত 3 দিন হয়ে গেল যুদ্ধ, আজকে চতুর্থ দিন। চতুর্থ দিনের মাথায় এসে কিন্তু ট্রাম্প অলরেডি বলে দিয়েছেন যে এই যুদ্ধ আরও বেশ কিছু দিনের জন্য চলবে, এবং ইরানের জাতীয় পরিষদের যে সেক্রেটারি আলী লারিজানি উনিও গতকাল বলেছেন যে ইরান এখন কোনো আলোচনায় বসবে না। অর্থাৎ আমরা কিন্তু শুরুর দিকে মনে হলো সবাই বলছিল যে যুদ্ধের ব্যাপ্তিকাল অতটা দীর্ঘ হবে না, কিন্তু একটা দীর্ঘ সময় যুদ্ধের আশঙ্কা করা যাচ্ছে। এই বিষয়টা কি কীভাবে দেখছেন? জি, আপনি ঠিকই বলছেন, এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হবে যদি না আমেরিকা ইসরায়েল স্যারেন্ডার করে। কেন? আপনি লারিজানির কথা বলেছেন, উনি বলেছে আর আলোচনা হবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসলে শুরু করেছেন তারা, শেষ করব আমরা, যুদ্ধটা শেষ করব আমরা আগেও বলেছি যে এই যুদ্ধটা শুধু 3টা দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন আজকে গতকাল পর্যন্ত 12টি দেশ জি, এখন আঞ্চলিক আমাদের পাশাপাশি যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বার আশঙ্কা আছে। এটা আমরা পররাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে আমরা দীর্ঘদিন আমরা এ ব্যাপারে বলেছি যে এই অঞ্চলগুলোতে যেই অঞ্চলগুলোতে আমেরিকার ঘাঁটি আছে, আমেরিকাকে সহায়তা দেওয়া আছে, তারা ঘাঁটি তৈরি করতেছে, সেই জায়গা থেকে যদি তারা আক্রমণ নাও করে সেই জায়গা থেকে, তারপরেও আমেরিকা বা যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে, আমাদেরকে আক্রমণ করছে, তাদের যেই জায়গায় ঘাঁটি আছে আমরা সেখানে আক্রমণ করব, এটা একটা নৈতিক অধিকার আমাদের। সেক্ষেত্রে কি মানে প্রতিপক্ষের সংখ্যা বেড়ে যাচ্ছে না? যুদ্ধটা আরো বেশি প্রতিপক্ষের সংখ্যা বেড়ে যাচ্ছে হয়তো, কিন্তু এই ছাড়া ইরানের আর কোনো উপায় নেই। এখনও ইরানের আমি মনে করি, আমি যতটুকু তথ্য পেয়েছি বা জানি, আমি মনে করি আমেরিকা পর্যন্ত আক্রমণ করবার ক্ষমতা আছে, কিন্তু ইরান তা আক্রমণ মানে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই পর্যন্ত যা কিছু হয়েছে, যদিও বলা হচ্ছে যে ইরান আমেরিকার জন্য হুমকি স্বরূপ, ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ, কখনো কি এ পর্যন্ত ইরান প্রথমে আক্রমণ করেছে? সবসময় আক্রমণ ইসরায়েল আমেরিকা করছে। আবার আরেকটা প্রশ্ন যদি আপনাকে করি যে ইরান কি কখনো বলা হচ্ছে যে আমরা মানে প্রতিরক্ষার জন্য, আমরা নিজেদেরকে প্রতিরক্ষার জন্য ইরানে আক্রমণ করছি। প্রতিরক্ষা সনদ অনুযায়ী আপনি যদি জাতিসংঘের 51 নম্বর আর্টিকেলটা পড়েন, আপনি দেখবেন যে প্রতিরক্ষা সনদে লেখা আছে কি কি শর্ত সাপেক্ষে প্রতিরক্ষা মানে আমরা প্রতিরোধ করতে পারবো, নিজেদেরকে রক্ষা করতে পারবো। সেটা হচ্ছে যে যদি আক্রমণ তারা না করে, কখনো হুমকিও না দেয়, তাহলে কিভাবে প্রতিরক্ষা? এখানে আসলে রাজনৈতিক একটা ব্যাপার। এটা ওই যে বললাম যে তারা মূলত ইরানের যে বেড়ে ওঠা, এটাকে তারা রিজিমের পরিবর্তন করবার চেষ্টা করছে রাজনৈতিক। আদতে কি ইরানের সাধারণ জনগণ এটা মেনে নিতে পারবে? ইরানের সাধারণ জনগণ তো এটা ডেফিনেটলি বিপক্ষে অবস্থান,
রিজিমের পরিবর্তন চাইলেও তো সম্ভব হবে না। তার মানে কি একটা দীর্ঘদিনের একটা গৃহযুদ্ধ কালীন অবস্থার দিকে যাবে? দীর্ঘদিনের গৃহযুদ্ধ তো না, এটা না, আঞ্চলিক যদি যুদ্ধ যুদ্ধের পরবর্তী অবস্থা যদি হয়, আমেরিকা যদি এরকম কিছুদিন ইন্টারভেলে অ্যাটাক করতেই থাকে, তাহলে তো একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হবে ইরান এবং মিডল ইস্টে। একটা সিচুয়েশন তৈরি হয়েছে, কিন্তু ইরানিরা এখনো বিক্ষিপ্ত নয়, তারা সংঘবদ্ধ। ইভেন আপনি জানেন শিয়া সুন্নি একটা ব্যাপার আছে। আমি গত 12 দিনের যুদ্ধে দেখেছি যে শিয়া সুন্নি যে নেতাগুলো আছে সবাই একত্রিত হয়েছে, না দেশের প্রশ্নে, জাতীয় প্রশ্নে আমরা এক। এখানে আমাদের দেশে আমাদের সার্বভৌমত্বে কেউ আক্রমণ করবে, কেউ হামলা করবে, এটা আমরা মেনে নিতে পারবো না আমরা। এবং ইরানি জনগণ এই সরকারের পক্ষে। এবং এই যে ইমাম খামেনি যে বলা হচ্ছে মারা গিয়েছেন, যদিও স্পেসিফিক তথ্যপত্র এখনও এক এক জায়গায় এক একভাবে বলা হচ্ছে, যে যদি এরকম কিছু হওয়া এবং এই যে ইরানের জনগণকে বা ইরানের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গকে মেরে ফেলা মানে তাদেরকে আরও উস্কিয়ে দেওয়া, ইরানের আক্রমণের ব্যাপারগুলোকে উস্কিয়ে দেয়। ইরান এখন পর্যন্ত যে সকল মিসাইলগুলো, যে সকল অস্ত্রগুলো ব্যবহার করেছে, আমি জানি যে এর চেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের আছে। যেমন কিয়ামত নামে একটা অস্ত্র, বাংলা ভাষায় বললাম, সেটা আরও দূরপাল্লার অস্ত্র, যেটা আমেরিকা পর্যন্ত যেতে পারে এবং বিশ্বের যে কোনো জায়গায় আক্রমণ করার মতো অস্ত্র ইরান তৈরি করেছে। এই যে দীর্ঘমেয়াদী যুদ্ধের পাশাপাশি আমি আরও আশঙ্কা করছি, এটার কারণে শুধু ক্ষতিগ্রস্ত শুধু এই যে 12টা দেশ বলতেছেন তা না, এরা বিশ্বযুদ্ধের শুরু বলতে পারেন। কেমনে দেখেন, ইমপ্যাক্টটা বিশ্বজুড়ে পড়বে, যে বিষয়টা এটার বলছিলাম। কারণে চীন ক্ষতিগ্রস্ত হচ্ছে, রাশিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওরা তো ক্ষতিগ্রস্ত এবং হচ্ছে, সার্বিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি জানেন 200টা ফ্লাইট বন্ধ করা হয়েছে। এবং যেটা সৌদির প্রধান তেল শোধনাগার আরামকো কালকে অ্যাটাক করা হয়েছিল, এটার উৎপাদন বন্ধ। কাতার অলরেডি তাদের এলপিজি প্রোডাকশন বন্ধ করে দিয়েছে, হরমুজ প্রণালী কার্যত বন্ধ। অর্থাৎ টোটাল ইমপ্যাক্টটা কিন্তু সমগ্র বিশ্বেই পড়ছে, এই বিশ্বের অর্থনীতির জন্য হুমকি। এই অবস্থায় কি ইরান এবং আমেরিকা, একটা সময় তো তারা যুদ্ধ থেকে সরে আসার প্রয়োজন নিজেদের স্বার্থেই। শুনুন, পৃথিবীতে যত যুদ্ধ হোক, যত হাঙ্গামা হোক, মারামারি শেষে মরে শেষ মুহূর্তে কিন্তু আলোচনা করেই শেষ করতে হয়। সিজফায়ারটা হয় আলোচনা শেষে আলোচনা ঠিকই বসবে, কিন্তু আমাদের এই পৃথিবীটাকে একটা অশান্ত একটা পরিস্থিতির মধ্যে ফেলে দিচ্ছে। একটা অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। আমেরিকার সিনেটররাও কিন্তু বলছেন যে ট্রাম্প কারোর সাথে আলোচনা না করে, কোনো অনুমোদন না নিয়ে যুদ্ধ শুরু করেছেন বা এই আক্রমণ করেছেন। আর একটা দেশের সার্বভৌমত্বকে আক্রমণ করতে হলে আমাদের একটা ইউনাইটেড নেশন আছে, জাতিসংঘ আছে, জাতিসংঘের মাধ্যমে বা আন্তর্জাতিক আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত হলে তার। ট্রাম্প যেটা করছেন, যেমন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, এই সবগুলোই আপনার একজন প্রেসিডেন্টকে তুলে নিউ ইয়র্কে বিচার হচ্ছে, খামেনিকে হত্যা করার দাবি করা হচ্ছে, এবং পরাশক্তিগুলো নিজেদের মতো করে চাচ্ছে। এবং 7-8টি দেশকে এরকম, এবং আমেরিকার ইতিহাসে যত প্রেসিডেন্ট ছিলেন, এই প্রেসিডেন্ট সবচেয়ে বেশি দেশকে এভাবে আক্রমণ করেছেন বলে তথ্য আছে বা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে যে তিনটি দেশে এর আগে কখনো এভাবে আমেরিকা সরাসরি আক্রমণ করেনি, তার মধ্যে ধরেন নাইজেরিয়া, ধরেন আপনার ইরান এবং ভেনেজুয়েলা। এই 3টা দেশকে তো এর আগে কখনো ওভাবে আমেরিকা আক্রমণ করেনি ডাইরেক্ট, এবার সেটাও হয়েছে। তো এই পরিস্থিতিগুলো আসলে আমাদের বিশ্ব মানবতা বা বিশ্ব আন্তর্জাতিক আইনকে মানে বৃদ্ধাঙ্গুলি দেখানো ছাড়া আমি আর কিছু মনে করছি না। বিশেষ করে আমরা এই শান্ত পৃথিবীটাকে অশান্ত করে যদি কেউ শান্তিতে নোবেল প্রাইজ বা অন্য কিছু পেতে চায়, সেটা আসলে কেমন মানে সাধারণ মানুষ বা বিশ্বের সকল নাগরিকই বুঝতে পারছেন বিষয়গুলো। আমাদের যদি এখন আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে দেশের কথাও চিন্তা করি, যেটা আপনি বললেন, আমাদের ফ্লাইট বাতিলের সংখ্যা 3 দিনে 102, হয়তো আজকে 200 ছাড়িয়ে যাবে। এবং কি মধ্যপ্রাচ্য, ইউরোপে বাংলাদেশের থেকে রপ্তানির পরিমাণ তো সবসময় খুব একটা বেশি থাকছে না, কিন্তু ইউরোপে এবং মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সবজি রপ্তানি করে থাকে। প্রায় প্রতিদিন 35 থেকে 40 টন সবজি রপ্তানি হয়, সেটা এখন বন্ধ হয়ে আছে। তার একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের মতো ক্ষুদ্র দেশেও পড়ছে। অর্থাৎ অর্থনৈতিকভাবে আমরাও কিন্তু, যদি দীর্ঘ যুদ্ধ দীর্ঘায়িত হয়, তাহলে আমরাও ক্ষতিগ্রস্ত হব। একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের মধ্যে। শুধু আমরা না, পৃথিবীর সকল দেশ ক্ষতিগ্রস্ত অলরেডি হওয়া শুরু হয়েছে। মানে আমি আগে সবসময় বলে থাকতাম যে 4 দিন 3 দিন হলেই সারা পৃথিবী এর
আজ পাবে। যেমন আপনি বলছেন যে বাংলাদেশে আজকে 200 হয়তো ছাড়িয়ে যাবে, ফ্লাইট Flight বন্ধ। cancel। ফ্লাইট বন্ধ তো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে আমাদের পণ্য আমদানি রপ্তানি হবে না, এবং মনে করেন যে ইউরোপে কোনো কিছু যাবে না, ইউরোপ থেকে কোনো কিছু আসবে না, এটা একটা ব্যাপার। আবার দেখেন, ইরান হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, কার্যত বন্ধ আর কি। কার্যত বন্ধ, জি। আর এটা বন্ধ যদি দীর্ঘদিন থাকে তাহলে ইউরোপও অন্ধকার হয়ে যাবে। কেন অন্ধকার হয়ে যাবে? তারা মানে এখানে 25% তেল তো এই পথ দিয়ে যায়। তাহলে এভাবে পুরো পৃথিবীটাকে অশান্ত করা ছাড়া আর কিছু না আমি মনে করছি, এবং এই দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং এটা তৃতীয় বিশ্বযুদ্ধের শুরু বলে মনে করছি আমি। একটি বিষয় জানতে, যেহেতু আপনি তেহরানে ছিলেন এবং এখনো আছেন, অনেক বাংলাদেশি আছে, গত 3 দিনে বাঙালি কমিটি কারোর সাথে যোগাযোগ হয়েছে? কেমন আছেন বাংলাদেশিরা সেখানে? তেহরান মেডিকেল ইউনিভার্সিটিতে একজন স্টুডেন্ট সাথে আমার যোগাযোগ হয়েছে। সে প্রতিনিয়ত আমাকে যখনই একটু ইন্টারনেটের ব্যবস্থা করতে পারছে ভিপিএনের মাধ্যমে, তখনই আমাকে আপডেট দিচ্ছে। সে যতটুকু জানালো যে এর আগের তুলনায় মানে সম্ভবত 3 গুণ বা 4 গুণ ব্যাপকভাবে, যেমন ইরানেও বোম্বিং হচ্ছে এবং ইরানও সেই ব্যাপকভাবে আক্রমণ করতেছে বিভিন্ন জায়গায়। যেমন তেহরান মেডিকেল ইউনিভার্সিটির আশেপাশে যেমন মাইদুনে ভালিয়াস সহ বেশ কয়েক জায়গায় আক্রমণ হয়েছে এবং ধোঁয়া উঠেছে, এগুলো দেখেছে, সে এই আপডেটগুলো দিয়েছে। তবে এখন পর্যন্ত বাংলাদেশ অ্যাম্বাসি এবং ইভাকুয়েশনের ব্যাপারে, বাংলাদেশের ইভাকুয়েশনের ব্যাপারে কোনো ব্যবস্থা নিয়েছে বলে জানা নাই। বা আমি আজকে সকালেও ভোর রাত্রে আমার তেহরান মেডিকেল ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্টের সাথে কথা হয়েছে, সাজিদের সাথে। ও বলেছে যে এখন পর্যন্ত তাদের কোনো উদ্যোগ বা তাদের সাথে কোনো যোগাযোগ হয়নি। তবে আক্রমণ গত 12 দিনের যুদ্ধের সময়কালীন এর চেয়ে অনেক ব্যাপক আক্রমণ হচ্ছে দুই পক্ষ থেকেই, তেহরান এবং ওই পক্ষ থেকে। আমরাও চাই এই যুদ্ধ যেন দীর্ঘায়িত না হয়। ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু, আপনাকে আবারও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। যেহেতু আপনি তেহরানে আছেন, আমরাও চাই আপনি এই যুদ্ধের পরে আবারও সঠিকভাবে ফিরে যান এবং তেহরানে আপনার যে কাজ করছেন, আপনি পিএইচডি গবেষক, আপনার পিএইচডি কাজ সম্পন্ন করেন। ধন্যবাদ আপনাকেও। সুধী দর্শক, আমরাও চাই মধ্যপ্রাচ্যের যুদ্ধের ডামাডোল শেষ হোক, একটা নিরাপদ এবং সুস্থ বিশ্ব। আজকের মতো শেষ করছি এই সময়। সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।